ভাইয়া প্লিজ আপনি আপনার স্যারকে বোঝান, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আবির ভ্রু কুচকে বলল, কিন্তু তুমি তো বললে তুমি এই বাড়িতে কাজ করতে এসেছো, আর এই বাড়ির সব সার্ভেন্টরাই এই বাড়িতেই থাকে। না মানে বাড়িতে না, ওদের সবার জন্য বাড়ির বাইরে সার্ভেন্ট কোয়ার্টার আছে। শুধুমাত্র রুবি এই বাড়িতে থাকে। তাই তুমি যদি এই বাড়ির সার্ভেন্ট হয়ে কাজ করো, তাহলে তোমাকেও এই বাড়িতেই থাকতে হবে। মায়া ব্যাকুল হয়ে বলে উঠল, না ভাইয়া, এটা হয় না। আপনি বলুন আমাকে, এখানে দেখে আপনার কি অবস্থা হয়েছিল? তাহলে এই বাড়ির লোকেরা যদি আমায় এখানে দেখে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? এমনিতেই আমি চিন্তায় আছি, এই বাড়ির সবাই আমাকে এখানে কাজ করতে দেখলে কি রিয়াকশন দেবে। তার উপরে এখানে থেকে কাজ করাটা অনেক বড় ব্যাপার। এদিকে রুবি ওদের দুজনকে এত স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অবাক হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে আবির স্যার মায়াকে দেখে আকাশ থেকে পড়া রিয়াকশন দিচ্ছিল, আর এখন কি সাবলীলভাবে কথা বলছে। রুবি আমতা আমতা করে বলেই ফেলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আপনারা একে অপরকে আগে থেকেই চেনেন, আর বাড়ির সবাই ওনাকে দেখে কি বলবে? মানে আমি কিছুই বুঝতে পারছি না। আর বাড়ির সবাই তো কাল সকালে ফিরে আসবে, বড় ম্যাম কল করেছিলেন আমায়। হয়ে গেল। মায়া যতটা সাহস সঞ্চার করে এই বাড়িতে ঢুকেছিল তা হাওয়ায় ভেসে উঠে গেল। এই পরিবারের সবাই একটা ফ্যামিলি ট্যুরে গেছে, আর যেহেতু বিখ্যাত বিজনেসম্যানের পরিবার, তাই নিউজে বড় বড় করে দেখানো হয়েছিল। আর সেই নিউজ দেখেই মায়া এই বাড়িতে আসার সাহস পেয়েছিল। মায়া ভেবে এসেছিল এক, আর হয়ে গেল আরেক। মায়া আর কিছু ভাবতে পারছে না, কি হবে এখন। এই বাড়ির লোকেরা ওকে দেখলে কেমন রিয়েকশন দেবে। ও তো আরমানের সাথে রাত কাটানোর জন্য এসেছিল, ভেবেছিল সকালে চলে যাবে, কিন্তু আরমান যে ওকে এখন এই 1 মাস পার্মানেন্ট কাজের লোক বানিয়ে নিল। যদিও ওই কাজের থেকে এই কাজটা যথেষ্ট ভালো, তবুও এই বাড়ির সাথে যে ওর সম্পর্ক অন্যরকম। কিভাবে কাজ করবে ও এই বাড়িতে? আচ্ছা রুবি, বাড়িতে কি আজ কোনো স্পেশাল রান্না হয়েছে? খুব সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, মানে উনি রান্নাবান্না করেছিলেন স্যারের জন্য, কিন্তু স্যার খায়নি। ওর কথা বাদ দাও, চলো তো আমাকে খেতে দাও। আর মায়া, তুমিও এসো, খেয়ে নাও। কিন্তু স্যার আপনি এইমাত্র বাহির থেকে ফিরলেন, ফ্রেশ হবেন না? আবির বোকা বোকা হেসে বলল, হ্যাঁ খাবো তো, খাওয়ার পর। ভীষণ খিদে পেয়েছে, আগে খেতে দাও প্লিজ। এটা শুনেই রবি চলে গেল আবিরের জন্য খাবার বাড়তে। আর মায়া অসহায় চোখে তাকালো আবিরের দিকে। আবির ওর হাতটা মায়ার মাথায় রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি তোমার কাজের ব্যবস্থা করব কোম্পানিতে। এখানে এই মেয়েদের কাজ করতে হবে না তোমায়। না ভাইয়া, এখন কোম্পানিতে কাজ করতে পারবো না। আমি আপনার স্যারের থেকে 1 মাসের মাইনে অ্যাডভান্স নিয়ে নিয়েছি, তাই আমাকে এই 1 মাস এখানেই কাজ করতে হবে না। এদিকে রুবি ডাইনিং থেকে বলল, খাবার বাড়া হয়ে গেছে। আবির মায়ের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে চলো, বেশি চিন্তা করো না, যা হবে দেখা যাবে, খাবে চলো। এই বলে আবির মায়ের হাত ধরে টেনে নিয়ে গেল। আর এই দৃশ্য উপরের বারান্দা থেকে একজন জ্বলন্ত চোখে দেখছিল। তারপর ওদেরকে চলে যেতে দেখে রাগে হাতের মুঠো শক্ত করে বারান্দার গ্রিলে বাড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে আবির বেসিনে হাত মুখ ধুয়ে এসে চেয়ারে বসে বলে, ওয়াও, খিচুড়ি অনেক দিন খাইনি, গন্ধ শুকেই মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। তারপর রুবিও মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, খেয়ে নাও। আমি অনেক আগে ডিনার করে নিয়েছি স্যার, আপনি খেয়ে নিন। আবির বিড়বিড় করে বলল, হ্যাঁ তা তো খাবেই, আমার জন্য ওয়েট করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কিছু বললেন স্যার? হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ, মায়ের জন্য খাবার বারো, ওটাই বললাম। রুবি ঠিক আছে বলে খাবার বাড়তে শুরু করলে মায়া তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে বলে, না না, আমি খাবো না, খিদে নেই আমার। আপনি খেয়ে নিন ভাইয়া।
একদম চুপ মায়া, আমি খেতে বলেছি মানে খাবে। রুবি, তুমি খাবার বারো। না ভাইয়া, এটা হয় না। আমি এই বাড়ির মেড হয়ে এসেছি, তাই এখানে বসে আমার খাওয়া মানায় না। এখন বাড়িতে কেউ নেই, আর আমার একা একা খেতে ভালো লাগে না, তাই বেশি কথা না বলে বসো। কাল থেকে যেখানে ইচ্ছা খেও। কিন্তু ভাইয়া। মায়াকে আর কিছু বলতে না দিয়েই আবির মায়ার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। এরপর রুবি খাবার বেড়ে দিলে দুজনে খেতে শুরু করে। আবিরের আর মায়ার প্রতি এতটা যত্ন দেখে কেন জানি রুবির মনটা একটু খারাপ হলো। কই, ওকে তো আর একবার খাওয়ার জন্য বললো না। না, কী সব ভাবছে ও? কোথায় আবির স্যার আর কোথায় ও? ওর এসব ভাবা একদম ঠিক না। খাওয়া হয়ে গেলে আবির মায়ের রান্নার অনেক প্রশংসা করলো। এরপর আবির রুবিকে বলল আজকে রাতটা যেন ওর রুমেই মায়ের থাকার ব্যবস্থা করে। এতে রুবিও রাজি হলো। এরপর ওরা চলে গেলে আবিরও চলে গেল নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেল আরমানের রুমের উদ্দেশ্যে। আরমানের রুমের দরজা লক করা ছিল না, তাই হালকা ঠেলাতেই খুলে গেল। আবির রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার। আবির এগিয়ে গেল বেলকনির দিকে। ও দেখলো আরমান এক হাত পকেটে ভরে আর এক হাত দিয়ে সিগারেট ফুঁকছে। আরমান খুব একটা সিগারেট খায় না, যখন খুব টেনশনের মধ্যে থাকে শুধু তখনই খায়। মায়াকে এই বাড়িতে কেন এনেছিস আরমান? আরমান পিছনে না ঘুরেই একইভাবে থেকে উত্তর দিল, জানি না। জানিস না মানে কি? তুই তো ওকে নিয়ে এসেছিস, আর তুই জানিস না যে বিয়ে মানিস না বলে 6 মাস আগে ডিভোর্স দিলি? সেই মেয়েকে তোর বাড়ির কাজের লোক বানানোর কারণ কি আরমান? ওর কাজের দরকার ছিল, তাই কাজ দিয়েছি। তাই বলে বাড়ির কাজের লোকের কাজ? তোর অফিসেও তো কিছু পোস্ট খালি ছিল, তাহলে ওখানেই কাজ দিতে পারতিস। আমি কিছু বুঝতে পারছি না, মায়ার মতো মেয়ে তোর কাছে কাজের জন্য আসবে? সেটা আমার বিশ্বাস হচ্ছে না। তোরা দুজনেই আমার থেকে কিছু লুকাচ্ছিস। তো বকিস না আবির, যদি কোনো কাজের কথা থাকে তো বল। আবির এবার প্রচণ্ড রেগে গিয়ে বলল, আমার কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে? হ্যাঁ, কাল আন্টিরা ফিরে আসবে, কি উত্তর দিবি তাদের? আরমান বিরক্ত গলায় বলল, আমি কি বলবো সেটা তোকে ভাবতে হবে না। মাইশার কোনো খবর পেয়েছিস কি সেটা বল। আবির প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, মাইশা 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 আর মাইশা। ওই, তুই মাইশা ছাড়া আর কিছু বুঝিস না? শুধু কি নাম দিয়ে কোনো গোটা একটা মেয়েকে এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? না তো মেয়েটার কোনো ছবি আছে, আর না তো মেয়েটার বাবার নাম জানিস, আর না মেয়েটার কোনো অ্যাড্রেস জানিস। আরমান এবার সিগারেট ফেলে পিছনে ঘুরে জেদি গলায় বলল, তবু আমার মাইশাকেই চাই। আমি ঠিক একদিন আমার মাইশাকে খুঁজে বের করবো, দেখিনিস তুই? আর তোর মাইশার যদি বিয়ে হয়ে যায় কি করবি তখন? ভাব, তোর মাইশা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, তখন কি করবি? আরমান এই কথার কি উত্তর দেবে ভেবে পেল না। তখন আবির আবারও বলল, কি হলো, উত্তর দে। এখন চুপ কেন? ওই মাইশা মাইশা করে তুই মায়ের মতো একটা ভালো মেয়ের জীবন নষ্ট করেছিস। আবিরের শেষের কথাটা শুনে আরমান তাচ্ছিল্য হেসে বলল, ভালো মেয়ে? তোর মায়া কতটা ভালো মেয়ে তা আমার জানা হয়ে গেছে। কি করেছে মায়া? কেন এত ঘৃণা করিস তুই ওকে? আরমান আবারও তাচ্ছিল্য হেসে বলল, আমার কথা তোর বিশ্বাস হবে না। যেদিন নিজের চোখে দেখবি তখন তুইও ঘৃণা করবি ওকে। যেটা দেখে মায়াকে ঘৃণা করব, সেটা কোনোদিনও দেখতে চাই না আমি। থাক তুই তোর ঘৃণা নিয়ে। এই বলে আবির চলে গেল আরমানের রুম থেকে। আরমানও একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বেলকনি থেকে রুমে এলো। এসি টেম্পারেচার ঠিক করে শুয়ে পড়ল বিছানায়। তারপর ভাবতে লাগলো মাইশার কথা। অতীত, আজ থেকে 10 বছর আগে আরমান বিদেশে যাওয়ার আগে বন্ধুদের সাথে দার্জিলিং গিয়েছিল ট্যুরে। তখন ওর বয়স ছিল 18 বছর। ফিরে আসার দিন অনেকটা সকালে ওর বন্ধুরা যখন ঘুমে ব্যস্ত, তখন আরমান রিসোর্ট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল একাই। সেদিন চারিদিক কুয়াশায় ঢাকা ছিল। হঠাৎ ও দেখতে পায় মাঝ রাস্তায় একটা স্কুল ড্রেস পরা মেয়ে একটি বিড়াল ছানা নিয়ে খেলা করছে। মেয়েটি ওর গাড়ির সামনেই আছে।
আর একটু হলেই মেয়েটি গাড়ির নিচে পিষে যাবে। তাই আর কোনো কিছু না ভেবেই গাড়ির স্টিয়ারিং ঘোরালো, আর সামলাতে না পেরে গাড়ি গিয়ে ধাক্কা লাগলো রাস্তার ধারে থাকা কারেন্টের পুলে। আরমানের মাথা গিয়ে বাড়ি খায় স্টিয়ারিংয়ে, সাথে সাথে কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করলো। অনেক জায়গায় ব্যথা পেল আরমান, সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠল। ওর মনে হলো ও যেন মৃত্যুর মুখে ঢলে পড়ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওর প্রাণ পাখি বেরিয়ে যাবে। ঠিক তখনই শুনতে পেল কেউ যেন ওকে ডাকছে। জানালার গ্লাস ভেঙে গেছে, সেই দিকে তাকাতেই দেখতে পেল একটি 9 থেকে 10 বছরের মেয়ের মুখ, যে ওর গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। গোলগাল সুন্দর মুখের অধিকারী, টানা টানা 2 চোখে মায়ায় ভর্তি, আর সেই সাথে 2 চোখে অশ্রুতে টইটুম্বুর। ছোট মেয়েটির চুল কোমর ছড়িয়ে গিয়েছে, পরনে তার স্কুল ড্রেস, তাতে বুকের কাছে পকেটে একটা পেট লাগানো। নাম মাইশা তালুকদার, ক্লাস 4, রোল নাম্বার সহ স্কুলের নাম। কিন্তু আরমান নামটা ছাড়া আর কিছুই বুঝতে পারল না। চোখে ঝাপসা দেখতে শুরু করলো। ঠিক তখনই ওর কানে ভেসে এলো কান্নামাখা গলার আওয়াজ। বাচ্চা মেয়েটি বলছে, গাড়ির দরজা খুলো, বেরিয়ে আসো। গাড়ির দরজা খুলো, বেরিয়ে আসো তুমি। গাড়ির পেছন দিকে আগুন লেগেছে, তাড়াতাড়ি বেরিয়ে আসো। পুরো গাড়িতে আগুন লাগলে তুমি মরে যাবে, বেরিয়ে আসো। মেয়েটি কাঁদছে আর কথাগুলো বলছে। আরমান কোনো মতে গাড়ির দরজার লকটা খুলে দিল, আর মেয়েটি গায়ের বলে দরজা টেনে খুলে দিল। কিন্তু আরমানের শরীরে আর 1 ফোঁটাও শক্তি নেই যে নিজের পায়ে বেরিয়ে যাবে। মেয়েটি ওর হাতের বাহু ধরে টানছে, তাই আরমানও শরীরে খানিকটা আলগা দিল। আর তখনই মেয়েটা ওর বাহু ধরে গায়ের বলে টান দিল। সাথে সাথে আরমান গাড়ি থেকে নিচে পড়ে গেল। এরই মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে গেছে। আগুনের তাপে মনে হচ্ছে ঝলসে যাবে দুজন। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, চলো এখান থেকে পালিয়ে চলো, গাড়িতে আগুন লেগেছে, গাড়িটা ফেটে যাবে তো, এখান থেকে পালিয়ে চলো। আরমানের শরীরে অনেক জায়গায় ক্ষত হয়েছে, প্রচুর কষ্ট হচ্ছে ওর। একটু শক্তি অবশিষ্ট নেই যে ও এখান থেকে হেঁটে সরে যাবে। কিন্তু গাড়িটা যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে এই বাচ্চা মেয়েটিও যে ওর সাথে মারা যাবে। বাচ্চা মেয়েটির কথা ভাবতে কোথা থেকে যেন আরমান শরীরে বল পেল, উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। সাথে সাথে বাচ্চা মেয়েটিও ওর কোমর আঁকড়ে ধরে ওকে দাঁড়াতে সাহায্য করলো। কিন্তু বাচ্চা মেয়েটি কি আর একটা 18 বছর বয়সী ছেলের ভার নিতে পারে? দুজনেই উল্টে পড়লো। আরমান পড়ল কিছুটা মেয়েটার ছোট্ট শরীরের উপর, তাতে মেয়েটিও কিছুটা ব্যথা পেল। তারপর আবারও আরমান উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। মেয়েটিও ওকে জড়িয়ে ধরে সাহায্য করার চেষ্টা করলো। এরপর আরমান খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে গাড়িটা থেকে কিছুটা দূরে গেল। আরমানের ভীষণ কষ্ট হচ্ছিল, ওর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না। তাই আরমান আবারও রাস্তায় ধপাস করে পড়ে গেল। আরমান মেয়েটিকে ধরে রেখেছিল, তাই পড়ে যাওয়ার সময় মেয়েটির স্কুল ড্রেসে সে নাম প্লেটটি ওর হাতে ছিঁড়ে চলে এলো। নিচে পড়ে থেকেই গাড়িটির দিকে তাকালো, আর দেখতে পেল পুরো গাড়িটাতেই দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপর একটা বিকট শব্দে গাড়িটা ব্লাস্ট হলো। তার উত্তাপও কিছুটা অনুভব করতে পারলো আরমান। এরপর তাকালো ওর পাশে বসে থাকা বাচ্চা মেয়েটির দিকে, যার 2 চোখে আছে অফুরন্ত মায়া আর অশ্রুতে টইটুম্বুর। এত কষ্টের মাঝেও আরমানের মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি। ও পেরেছে মেয়েটিকে বাঁচাতে। ও খুব ভালো করেই বুঝতে পেরেছিল ও গাড়ি থেকে বেরিয়ে না আসলে মেয়েটিও ওখান থেকে সরে আসবে না, তাই ওর এত কষ্ট করা। আরমান হাতে থাকা নেমপ্লেটটি শক্ত করে চেপে ধরলো। তারপর জ্ঞান হারালো আরমান। এরপর আর কিচ্ছু মনে নেই ওর। যখন ওর জ্ঞান ফিরল তখন নিজেকে হসপিটালে দেখতে পেল। ওর বাড়ির লোকজনও খবর পেয়ে চলে এসেছিল দার্জিলিং। শুনেছিল ওই মেয়েটাই নাকি লোক জড়ো করেছিল, হসপিটালেও এসেছিল। তারপর ওদের স্কুলে টিচার নাকি এসে মেয়েটিকে নিয়ে গিয়েছিল। আর ওই মেয়েটি হলো মাইশা, যার নাম ছাড়া আর কিচ্ছু মনে নেই ওর। সুস্থ হওয়ার পর আবারও দার্জিলিং গিয়ে অনেক খুঁজেছিল মেয়েটাকে, কিন্তু আর খুঁজে পায়নি ওই পিচি মেয়েটাকে। কিভাবে পাবে? ও যে মেয়েটার নাম ছাড়া আর কিচ্ছু জানতো না।
তারপরেই আরমান পাড়ি দেয় লন্ডনে পড়াশোনার জন্য। কিন্তু এখনও সে বাচ্চা মেয়েটির আবছা মুখ ভুলতে পারেনি আরমান। লন্ডন থেকে ফিরেও মেয়েটিকে অনেক খুঁজেছে, কিন্তু কোনো খবর পায়নি। এখনও আরমান খুঁজে চলেছে মেয়েটিকে। পরের দিন সকাল 7টা। মায়া অনেক শান্তিতে ঘুমিয়ে আছে রবির রুমে। রবি কিছুক্ষণ আগেই উঠে গেছে। ঠিক তখনই কিছুটা পানি এসে পড়ল মায়ের মুখে। এতে মায়া ধরপড় করে উঠে বসলো বিছানায়। ভয়ে চিৎকার করে উঠল, আল্লাহ বাঁচাও, বন্যা এসেছে। আরমান ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে চুপ, একদম চিৎকার করবে না। মায়া অবাক হয়ে বলল, একে আপনি? আপনি আমায় এই সাত সকালে ভিজিয়ে দিলেন কেন? তোমাকে এখানে পড়ে পড়ে খোয়ানোর জন্য আনা হয়নি মিস মায়া তালুকদার। কটা বাজে খেয়াল আছে? আমার ব্রেকফাস্ট কে বানাবে? মায়া চেতে গিয়ে বলল, এটা তো ভালোভাবেও বলা যেত মিস্টার আরমান শাহরিয়ার। এতে ভেজানোর কি হলো? ভালোভাবে ডেকে কি ঘুম থেকে তোলা যেত না? আমি তোমার কাজের লোক নই যে তোমায় ঘুম থেকে ভালো করে ডেকে তুলবো। ফালতু না বকে যাও, গিয়ে নিজের কাজ করো। বলেই আরমান ঘর থেকে বেরিয়ে গেল। আর মায়া রাগে নিজের মনে বিড়বিড় করতে লাগলো। তখনই রুমে রবি প্রবেশ করলো। আর মায়াকে এই অবস্থায় দেখে অবাক গলায় বলল, এ কি, তোমার এই অবস্থা কি করে হলো? ভিজলে কিভাবে? মায়া রাগে গজগজ করতে করতে বলল, তোমার মিস্টার আরমান শাহরিয়ারের বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে, তাই আকাশ থেকে বৃষ্টি পড়ে ভিজে গেছি। বলতে বলতেই মায়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে মায়ের কথাগুলো সব রবির মাথার উপর দিয়ে গেল। ও বোকা বোকা চোখে অবাক হয়ে তাকিয়ে থাকলো মায়ের যাওয়ার দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানাটা রোদে শুকানোর ব্যবস্থা করতে গেল। বিছানাটাও কিছুটা ভিজে গিয়েছে। এরপর মায়া ওয়াশরুম থেকে এসে রবির কাছে গেল আবারও একটা ড্রেস নেওয়ার জন্য। রাতেও রবির জামা পরেই ঘুমিয়েছিল। এখন সেটা আরমানের পানি দেওয়ার কারণে ভিজে গিয়েছে। রবি আবারও একটা থ্রি পিস বের করে দিলে মায়া চেঞ্জ করে আসলো। এরপর রবিকে নিয়ে রওনা দিল কিচেনের দিকে আরমানের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আরমান ব্রেকফাস্টে কি খায় তা রবির থেকে জেনে নিয়ে লেগে পড়লো নিজের কাজে। মায়া রান্নাবান্নার কাজটা একটু ভালোই পারে, তাই ওর কোনো অসুবিধা হলো না। ঠিক সকাল 8টার দিকে আরমান নিচে নেমে এলো ব্রেকফাস্ট করার জন্য। এর মধ্যে মায়ের কাজও শেষ। এ বাড়িতে অনেক সার্ভেন্ট আছে। যেহেতু এখন এই বাড়ির মানুষগুলো নেই, তাই সবাই এখন ছুটিতে আছে। শুধু এই বাড়ির শেফ দুজন বাদে, কারণ ওরা আবিদ, আরমান আর রবির জন্য রান্না করত। আজকেও করেছে আবির, রবি আর মায়ের জন্য। রবি এই বাড়িতেই থাকে আর এই বাড়িতেই খায়, কিন্তু ডাইনিংয়ে বসে কখনো খায় না, নিজের রুমেই খায়। এ বাড়ির সকলে ওকে অনেকবার বলেছে ওদের সাথে খেতে, কিন্তু ও কখনো ওদের কথা শোনেনি। ওর খালি এক কথা, ওই বাড়ির সার্ভেন্ট, তাই বাড়ির মানুষদের সাথে একসাথে খাওয়া মানায় না। আর মানে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল। এই বাড়ির সবাই ওকে এই বাড়ির মেয়ের মতোই দেখে। আর বাকি সার্ভেন্টরা এই বাড়ির পিছন দিকে সার্ভেন্ট কোয়ার্টার আছে, সেখানেই থাকে। ওখানে আলাদা করে কিচেন আছে, সেখানেই এ বাড়ির সার্ভেন্ট আর গার্ডদের জন্য আলাদা করে রান্না করা হয়। মায়া একটা একটা করে ডিশ এনে টেবিলে রাখছে, আর আরমান তার চোখে দেখছে। কেন জানি মেয়েটার থেকে চোখ ফেরানো যাচ্ছে না। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা চিকচিক করছে। ওড়না এখনও কোমরে বাঁধা, হয়তো মনে নেই খুলতে। না হলে আরমান শুধু ওই ক্লাবে ছাড়া বাকি সব সময় মাথায় ওড়না দেখেছে। না না, কী সব ভাবছে ও? এভাবে ওর এক্স ওয়াইফের দিকে তাকানো ঠিক হবে না। মাইশা, ওর তো মাইশা আছে, তাহলে এই মেয়েটার দিকে কেন তাকাচ্ছে? না না, তাকাবে না ও ওই অসভ্য নির্লজ্জ মেয়ের দিকে। এইসবই ভাবছিল আরমান। তখনই ওর পাশে কেউ ধপ করে বসার আওয়াজে ঘুরে তাকালো। আবির এসে বসেছে। আবির রবির উদ্দেশ্যে বলল, রবি, আমাকে খেতে দাও।
মায়া এখন আরমানের ব্রেকফাস্ট সার্ভ করছে। রুবি মনে মনে বলল, হ্যাঁ, আমি কি আপনার কাজের লোক নাকি? হ্যাঁ, মানছি আমি আরমান স্যারের পার্সোনাল মেড, তাই বলে আমি কেন আপনার কাজ করব? কিন্তু মুখে কিছু বলতে পারলো না। চুপচাপ রান্নাঘরে গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে এসে ওকে সার্ভ করে দিল। এইদিকে আবিরকে দেখে মায়ের হঠাৎ মনে পড়ল ওর মাথায় ওড়না নেই, তাই ও তাড়াতাড়ি খাবার বেড়ে কিছুটা দূরে সরে গিয়ে ওড়না কোমর থেকে খুলে মাথায় নিল। এদিকে আরমান খাওয়া শুরু করে দিয়েছে। আবির খেতে খেতেই বলল, আরে মায়া, তুমি দাঁড়িয়ে কেন? বসো, খেয়ে না। এটা শুনে আরমান গম্ভীর গলায় বলে উঠল, ও এই বাড়ির সার্ভেন্ট হয়ে এসেছে, সদস্য নয় যে আমাদের সাথে এক টেবিলে বসে খাবে। কাজের লোককে কাজের লোকের মতোই থাকতে দে আবির। এই কথাটা শুনে মায়ের মাথাটা নিচু হয়ে গেল। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। ও তো খুব ভালো করেই জানে যে ও এই বাড়ির কাজের লোক, সেটাকে এভাবে বলার কি আছে? মায়াকে ওর বাবা খুব আদরে মানুষ করেছিল, তাই ও অল্পতেই কষ্ট পায়। কিন্তু এই কথাটা কি অল্পের মধ্যে ছিল? ওর তো এই বাড়ির বউ হওয়ার কথা ছিল, তার জায়গায় আজ ও এই বাড়ির কাজের লোক হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পানিটা সবার আড়ালে মোছার চেষ্টা করলো, কিন্তু সত্যি কি সবার চোখের আড়াল হলো? তারপর মায়া মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে বলে উঠল, আপনি খেয়ে নিন ভাইয়া, চিন্তা করবেন না, আমি ঠিক খেয়ে নিব। আমি এই বাড়ির কাজের লোক হয়ে এসেছি, তাই কাজের লোকই ভাবুন। কথাটা বলেই মায়া আবারও মাথাটা নিচু করে নিল। ওর ইচ্ছে করছে এখান থেকে ছুটতে পালাতে, কিন্তু ও যে নিরুপায়। আবিরের আর গলা দিয়ে খাবার নামলো না। উঠে গেল টেবিল ছেড়ে। মায়া কিছু বলতে গিয়েও বলল না, হয়তো গলা থেকে আওয়াজ বের করতেই কান্না চলে আসবে সেই ভয়ে। আরমান তখনও নির্বাক ভঙ্গিতে খেয়ে চলল, যেন এখানে কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক। আবির বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। ও যে একজনকে কথা দিয়েছিল মায়াকে দেখে রাখবে, ওকে কোনো রকম কষ্ট পেতে দেবে না, কিন্তু ও কি ওর কথা রাখতে পারছে? আরমান ওর হাত দিয়ে ডিভোর্স লেটার পাঠানোর কিছুদিন পরই আবির বিদেশে পাড়ি জমায় বিজনেসের কাজে। আর এই এক সপ্তাহ হলো ফিরেছে, তাই ও মায়ের কোনো খবর নিতে পারেনি। কিন্তু এখন সব কিছু যেন এলোমেলো লাগছে আবিরের। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। না, ওর এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, খোঁজ নিতে হবে মায়ের সম্পর্কে। ওর কেন যেন মনে হচ্ছে মায়া ভালো নেই। আরমানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়া। দরজার নক করতে গিয়েও আবারও হাতটা গুটিয়ে নিচ্ছে। ঝুঁকবে কি ঝুঁকবে না সে নিয়ে দ্বিধায় ভুগছে। হসপিটাল থেকে কল এসেছিল, ওর পাপাকে কেমোথেরাপি দেওয়া হবে, তাই ওকে যেতে হবে। কিছু টাকাও লাগবে, কিন্তু আরমানের থেকে কিভাবে টাকা চাইবে বুঝতে পারছে না। যদি আবারও অপমান করবে, কিন্তু টাকা ওকে চাইতেই হবে। আগে হসপিটালে টাকা জমা দিতে হবে, তবেই ওরা কেমোথেরাপি দেওয়া শুরু করবে। মায়া আর কোনো কিছু না ভেবে দরজায় নক করলো। সাথে সাথে ভেসে এলো গম্ভীর গলার আওয়াজ, কামিন। মায়া আস্তে করে দরজা খুলে প্রবেশ করলো রুমে। আরমান অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সোফায় বসে আছে ল্যাপটপ নিয়ে। 9টা বাজলেই বেরিয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। মায়া আরমানের সামনে দাঁড়াতেই আরমান বলে উঠল, ও তুমি বলো, কিছু বলবে? মায়া আমতা আমতা করে বলল, আসলে আমাকে একবার বাইরে যেতে হবে, আমার বাড়িও যেতে হবে। আমি তো বলেই দিয়েছি এখানে থাকতে হবে তোমায়, কোথাও যেতে পারবে না তুমি এই 1 মাস। এটা হয় না, বাড়িতে আমার অসুস্থ বাবাও আছে, তারও খেয়াল আমাকেই রাখতে হয়। আর আপনি খুব ভালো করে জানেন আমার বাবার আমি ছাড়া আর কেউ নেই। আরমান ব্যঙ্গাত্মক গলায় বলল, ও তোমার তো বাবাও আছে, আমার একদম মনে ছিল না। তা তোমার অসুস্থ বাবাকে কি বলে বের হও রাত্রিবেলা? মায়া কঠোর গলায় বলল, আমি আমার বাবাকে কি বলে বাড়ি থেকে বের হই সেই কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। আর এমনিতেও আপনি এখন বাড়িতে থাকবেন না, অফিসে যাবেন। আমার কিছু কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আমি আমার বাবাকে রান্না করে দিয়ে আবার চলে আসব, চিন্তা নেই।
আরমান জানে মায়া ওর বাবা ছাড়া আর কেউ নেই ওদের, তাই এ বিষয়ে বেশি মাথা ঘামালো না। ঠিক আছে, তুমি যেতে পারো, তবে দুপুর 1টার মধ্যে যেন আমার লাঞ্চ আমার অফিসে পৌঁছে যায়। আর হ্যাঁ, রান্নাটা তোমাকেই করতে হবে। ঠিক আছে। আর বলছিলাম যে আমার কিছু টাকার দরকার ছিল। আমার কাজের মাইনে থেকে যদি কিছু দিতেন তাহলে ভালো হতো। আরমান এই কথার প্রতি উত্তরে কিছু বলল না, শুধু একটু তাচ্ছিল্য হেসে কোল থেকে ল্যাপটপ নামিয়ে সেন্টার টেবিলে রাখলো। তারপর উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা চেক বের করে তাতে সাইন করে দিল। তারপর সেটা নিয়ে এসে মায়ার কাছে ধরলো। নাও, ধরো। মায়া চুপচাপ চেকটা নিয়ে নিল, দেখলো অ্যামাউন্টের জায়গায় 50 লক্ষ টাকা লেখা আছে। ধন্যবাদ মিস্টার শাহরিয়ার, আমি আসছি তাহলে। ঠিক আছে, আর সময় মতো খাবার নিয়ে পৌঁছে যেও। লেট করা আমার একদম পছন্দ না। মায়া ঠিক আছে বলে বেরিয়ে গেল, আর আরমান শুধু একটা তাচ্ছিল্যের হাসি দিল। মায়া শাহরিয়ার ম্যানশন থেকে বেরিয়ে প্রথমেই ব্যাংকে গেল চেক ভাঙানোর জন্য, তারপর সোজা হসপিটালে গেল। ডক্টরের কেবিনে গিয়ে ওর বাবার ব্যাপারে কিছু কথা বলল। ডক্টর বলল ওনার কেমো সেশন চালু করা হয়েছে, আজকের বিলটা জমা করে দিতে। মায়া পুরো 1 সপ্তাহের বিল অগ্রিম জমা করে দিল। তারপর ওর বাবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের বাড়ি গেল। ও ঠিক করেছে দুপুরের রান্নাটা নিজের বাড়ি থেকেই করে নিয়ে যাবে অফিসে। এতক্ষণে হয়তো ওই বাড়ির সকলে ফিরে এসেছে। ওই বাড়িতে আবারও কিভাবে ঢুকবে তা বুঝতে পারছে না মায়া। মায়া বাড়ি আসার সময় বাজার করে এনেছিল, আর ওই বাড়ি থেকে আসার আগে রুবি থেকে জেনে নিয়েছে আরমান কখন কি খায়। আরমান দুপুরে ভাত খায়, সাথে হালকা তরকারি। মায়া সেই অনুযায়ী রান্না শুরু করলো, তার সাথে যোগ করলো নিজের স্পেশাল কিছু পদ। খেলে খাবে, না খেলে না খাবে, তবুও রাতে ইচ্ছে হলো। ওর আবির ভাইয়া তো আছেই, ওর আবির ভাইয়া ওর রান্না খেতে খুব ভালোবাসে। যখনই এই বাড়ি আসতো মায়ের হাতের রান্না খেয়ে যেতই না। 12টার মধ্যেই ওর রান্না করা হয়ে গেল। এরপর মায়া গোসল করতে গেল। গোসল করে এসে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল আরমানের অফিসের উদ্দেশ্যে। ও আগেই রুবি থেকে অফিসের অ্যাড্রেস নিয়ে নিয়েছিল। মায়া অটো থেকে নেমে সামনে বিরাট বিল্ডিং দেখতে পেল। 10 তলা তো হবেই। অটোর ভাড়া মিটিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। চারিদিকের সৌন্দর্য দেখে মায়ার চোখ ধাঁধিয়ে গেল। অফিসে প্রবেশ করেই মায়া প্রথমেই রিসেপশনে গেল। ওখানে একটা মেয়ে বসে আছে। মেয়েটি মায়াকে দেখেই বলল, বলুন, কি সাহায্য করতে পারি? আমি মিস্টার শাহরিয়ারের জন্য খাবার নিয়ে এসেছি, এটা একটু ওনার কাছে পৌঁছে দেবেন প্লিজ। রিসেপশনে থাকা মেয়েটি মায়াকে উপর থেকে নিচ অব্দি চোখ বুলিয়ে কিছুক্ষণ হাসলো। মায়া বুঝতে পারল না ও কি এমন হাসির কথা বলেছে। মেয়েটি কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, ওই রকম কত এলো আর গেল। স্যার কারোর খাবার খায় না, তাই যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে কেটে পড়ো। স্যারের খাবার প্রতিদিন ওনার ড্রাইভার নিয়ে আসে। দেখুন, আমি ওনার বাড়ি থেকে খাবারটা নিয়ে এসেছি, আজকে ড্রাইভার আসেনি। আপনার স্যার আমায় খুব ভালো করে চেনে, তাই আপনি ওনাকে খাবারটা দেওয়ার ব্যবস্থা করুন। আর না হলে আমাকে বলুন ওনার কেবিনটা কোথায়, আমি নিজেই দিয়ে আসছি। আচ্ছা, তুমি ওনার বাড়ি থেকে এসেছো? কে হও তুমি স্যারের? মায়া এই প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না, কিছুটা থমকে গেল। তারপর বলল, আমি যেই হই না কেন তাতে আপনার কি? থাক, আপনাকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিব। এই বলে মায়া চলে যেতে নিলেই মেয়েটি তাড়াতাড়ি এসে ওর হাত ধরে আটকে দিল। তারপর বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না। তোমার মতো মেয়ে রোজ আসে। তোমার মতো কত মেয়ে স্যারের জন্য পাগল আর এই রকম নানা বাহানা করে। আর এমনিতেও স্যারের কেবিনে গুরুত্বপূর্ণ মিটিং চলছে আর উনি ডিস্টার্ব করতে মানা করেছে। তাই সত্যি, যদি তুমি স্যারের বাড়ির কেউ হও তাহলে স্যারকে কল করে নাও। স্যার পারমিশন দিলে আমি যেতে দেব। নাও, কথা বলিয়ে দাও আমায় স্যারের সাথে তোমার ফোন দিয়ে। মায়া এবার কি করবে ভেবে পেল না। এমনিতেই 1:30 বাজতে চলো, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে ওকে তো যেতেই দিচ্ছে না।
আর ওর কাছে আরমানের নাম্বারও নেই যে ওনাকে কল করবে। এরপর মায়ার মনে পড়ল রুবির কথা। মায়া তাড়াতাড়ি রুবিকে কল লাগালো। রুবি কল রিসিভ করতে মায়া তাড়াতাড়ি বলল, রুবি আপু প্লিজ আবির ভাইয়ার নাম্বারটা দিন, আমাকে স্যারের কেবিনে যেতে দিচ্ছে না। রুবি ঠিক আছে মেসেজ করে দিচ্ছি বলে কলটা কেটে সাথে সাথে আবিরের নাম্বার পাঠালো। মায়া তাড়াতাড়ি কল লাগালো আবিরকে। প্রথমবার রিং হয়ে কলটা কেটে গেল, রিসিভ করলো না। মায়া আবারও কল লাগালো। ওদিকে আবির আরমানের কেবিনেই ছিল, ওখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আবিরের ফোন বেজে উঠতেই আরমান রাগে চোখে তাকালো। আবির প্রথমে ফোনটা সাইলেন্ট করে দিল, দ্বিতীয়বার আবারও বেজে উঠল। যে ক্লায়েন্টের সাথে মিটিং চলছিল উনি বললেন কলটা রিসিভ করতে, আর্জেন্টও হতে পারে। তাই আবির একটু সরে এসে কলটা রিসিভ করলো। এবার রিসিভ হতেই মায়া আবিরকে কিছু বলতে না দিয়েই মায়া বলে উঠল, ভাইয়া আমি অফিসে আপনার স্যারের জন্য খাবার এনেছি, কিন্তু আমাকে রিসেপশনের উনি ভেতরে যেতে দিচ্ছে না। আচ্ছা আমি দেখছি। বলেই কলটা কেটে দিল আবির। তারপর কল লাগালো রিসিপশনে থাকা মেয়েটিকে। মেয়েটি কল রিসিভ করতে আবির হুমকির স্বরে বলল, এই যে মিস, আপনি যাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন তাকে চুপচাপ স্যারের কেবিনে নিয়ে আসুন। যদি আপনার চাকরি হারাতে না চান তো উনি স্যারের খাবার নিয়ে এসেছে। বলেই আবির কল কেটে দিয়ে আবারও মিটিংয়ে জয়েন করলো। এরই মাঝে আরমানকে জানালো মায়া এসেছে খাবার নিয়ে। এদিকে রিসিপশনের মেয়েটি মায়াকে বারবার সরি বলে নিজে নিয়ে এলো একেবারে উপরতলায়। তারপর আরমানের কেবিন দেখিয়ে দিল। মেয়েটি বারবার মায়ের কাছে রিকোয়েস্ট করলো যেন মায়া স্যারের কাছে ওর নামে কমপ্লেইন না করে। ও এরকম ব্যবহার করেছে কারণ ওই একই বাহানা নিয়ে অনেক মেয়ে আসে ওদের স্যারের সাথে দেখা করতে। মায়া মেয়েটিকে জানালো ও কোনো কমপ্লেইন করবে না, নির্ভয়ে থাকতে পারে। মেয়েটি ধন্যবাদ জানিয়ে চলে গেল। মায়া দরজায় নক করলে আবির ঢোকার অনুমতি দিল। মায়া দরজা খুলে প্রবেশ করলো আর সাথে সাথে 5 জোড়া চোখ ওর দিকে গেল। কেবিনে এই মুহূর্তে উপস্থিত আছে আরমান আবির, আরমানের হেড ডিজাইনার মিস দিশা, আর বিদেশ থেকে আসা আরমানের ক্লায়েন্ট মিস্টার ড্যানিয়েল ও তার অ্যাসিস্ট্যান্ট এবং মায়া। মিস্টার ড্যানিয়েল একটা বিশাল বড় ডিল সাইন করার জন্য এসেছে। ওনাকে বিভিন্ন রকম ড্রেসের ডিজাইন দেখানো হচ্ছে। ওনার যদি ডিজাইন পছন্দ হয় তাহলে এক একটা ডিজাইনের হাজার হাজার পোশাক উনি কিনবেন। এই ডিলটা পেলে আরমানের কোম্পানি আরও কিছুটা উপরে উঠে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে মিস্টার ড্যানিয়েলের দু একটা ছাড়া কোনো ডিজাইন পছন্দ হচ্ছে না। উনি আরও ভালো কিছু দেখাতে বলছেন। মিস্টার ড্যানিয়েল মায়ের দিকে তাকিয়ে আছে দেখে আরমান বলে উঠল, শি ইজ মাই পার্সোনাল মেড, শি বট মি ফুড। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, খাবারটা ওই টেবিলে রেখে তুমি চলে যেতে পারো। আরমানের কেবিনটা অনেক বড়, এক পাশে সোফা রাখা আছে, সেখানকার সেন্টার টেবিলে খাবারটা রেখে দিল মায়া। তারপর ওখান থেকেই তাকালো মিস্টার ড্যানিয়েলের সামনে রাখা ল্যাপটপের দিকে। ওনাকে একের পর এক ডিজাইন দেখানো হচ্ছে আর পাশে বসে একটা মেয়ে ডিজাইনের ব্যাপারে বলছে। কিন্তু মিস্টার ড্যানিয়েলের মুখ দেখে বোঝা যাচ্ছে ডিজাইন ওনার পছন্দ হচ্ছে না। ল্যাপটপে একটা শাড়ির ডিজাইন দেখা যাচ্ছে। মায়া ওদের কাছে গিয়ে বলল, যদি অনুমতি দেন তাহলে আমি এই ডিজাইনের ব্যাপারে কিছু বলতে চাই। মায়ের এই কথা শুনে সবাই ওর দিকে অবাক হয়ে তাকালো। আরমান বিরক্তিতে দাঁতে দাঁত চেপে বলল, এটা তোমার রান্নাঘর নয় মায়া, যে তুমি আমাদের রান্না করা শেখাবে। মায়ের এই কথা শুনেই মাথা নিচু করে নেয়। তখন মিস্টার ড্যানিয়েল ভাঙা ভাঙা বাংলায় বলল, উনি কি বলতে চায় আমি তা শুনতে চাই মিস্টার হারমান। এটা শুনে মায়া মুখ তুলে তাকালো সবার দিকে। আরমানের চোখে মুখে বিরক্তির ছাপ। আবির চোখের ইশারায় আশ্বাস দিয়ে মুখে বলে উঠল, কি বলতে চাও বলো মায়া। আসলে এই শাড়ির ডিজাইনটা একটু চেঞ্জ করলে আরো ভালো লাগতো। আরমানের হেড ডিজাইনার দিশা রেগে গিয়ে বলল। দিশার কথা শুনে মায়া আবারও মাথা নিচু করে নেয় আর আবির রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলবেন মিস দিশা। মায়া তোমার স্যারের সার্ভেন্ট হলেও আমার বোন। তুইও রেপিন
তাই ওকে কিছু বলার আগে ভেবে বলবেন। আরমান এবার রেগে বলল, এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, ঝগড়ার কম্পিটিশন নয়। মিস্টার ড্যানিয়েল মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হোয়াটস ইয়োর নেম? মায়া তালুকদার। আচ্ছা মাইয়া, তুমি বলো ডিজাইনটাতে কি চেঞ্জ করলে ভালো লাগবে? মায়া অভিজ্ঞতার মতো করে বলে উঠল, এই শাড়িটা হলুদ রঙের উপরে কালো রঙে কাজ করা, আবার পাড়ের লেসটাও একই সেম কালার, শুধু কাজটা আলাদা। ব্লাউজটাতেও সেম কাজ করা, আবার একই রঙের। এটা দুই রকম ভাবে চেঞ্জ করলে ভালো লাগবে। এক নাম্বার, এই যে লেসটা আছে এটার ডিজাইন একই রেখে যদি কালারটা চেঞ্জ করা যেত, মানে লেসের মেঝেটা হবে কালো আর ডিজাইনটা হবে হলুদ রঙের, আর ব্লাউজটা হবে একদম প্লেন, কোনো ডিজাইন হবে না। শুধু শাড়িতে যেই লেসটা আছে ওটা ব্লাউজের হাতেও থাকবে, আর গলাতে হালকা ডিজাইন থাকবে। আর দুই নাম্বার, আমি যেমন বললাম শাড়িটা তেমন থাকবে, শুধু লেসটাতে একটু চেঞ্জ হবে। কালো রঙের লেসটাতে হলুদ রঙের পাইপিং দিয়ে যদি ব্লাউজের কালারটা কালো রঙের হয়, তাহলে শাড়িটা পরলে প্রথমে কালো রঙের ব্লাউজ থাকবে, তারপর শাড়ির পাড়ের হলুদ রঙের সরু পাইপিং এরপর শাড়ি। মিস্টার ড্যানিয়েল খুশি হয়ে বলে উঠলেন, এক্সিলেন্ট, একদম ঠিক বলেছেন মিস মাইয়া। আচ্ছা আপনি কি এই ডিজাইনটা বানাতে পারবেন? জি পারবো। মায়ের যুক্তিটা আরমান আবির সবারই পছন্দ হয়েছে, শুধু মিস দিশার বাদে। ও কিছু বলতেও পারছে না, কিন্তু রাগে ফুঁসছে। আচ্ছা ঠিক আছে মিস মায়া, আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, পারলে এর মধ্যে ডিজাইনটা করে দেখান। মায়া আত্মবিশ্বাসের সাথে বলে উঠল। আচ্ছা ঠিক আছে। আরমান একটা ল্যাপটপে গিয়ে দিল মায়ের দিকে। আবির নিজের চেয়ার ছেড়ে দিয়ে মায়াকে বসার ইশারা দিল। এরপর আরমান মিস্টার ড্যানিয়েলের উদ্দেশ্যে বলে উঠল, চলুন মিস ড্যানিয়েল, আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই, ততক্ষণে উনি ডিজাইনটা করুক। ইয়েস মিস্টার হারমান, আপনি একদম ঠিক বলেছেন। এরপর আরমান সবার জন্য লাঞ্চ অর্ডার করলো। মায়া ততক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দুজন এসে ওদের লাঞ্চ দিয়ে গেল। আবির আগে আগে গিয়ে মায়া রানা লাঞ্চের ব্যাগটা খুলল। আরমানের অফিস রুমের বড় সোফায় ওরা পাঁচজনই গোল হয়ে বসে গেল। মায়া রানা খাবারের বক্সগুলো খুলতেই মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, ওয়াও, বেঙ্গালি ফুডস, ক্যান আই ট্রাই দিস? কেন নয় মিস্টার ড্যানিয়েল, এগুলো মায়া রান্না করেছে, ওর হাতের রান্না অনেক টেস্টি, খেয়ে দেখুন। দিশা মুখে কিছু বলতে না পারলেও নাক সিটকালো। এদিকে মায়ার কোনো দিকে ধ্যান নেই, ও এক মনে ডিজাইন করতে ব্যস্ত। দিশা বাদে সবাই মায়ের রান্না খাবার নিয়ে লাঞ্চ সেরে নিল। আর মিস্টার ড্যানিয়েল তো মায়ের রান্নার এত প্রশংসা করলো যে আরমান বিরক্ত হয়ে গেল। হ্যাঁ, ও মাঝে মায়ের রান্নাটা ভালোই হয়েছে, তাই বলে এত প্রশংসা করার কি আছে? আরমানের মনে হচ্ছে মিস্টার ড্যানিয়েল মায়াকে নিয়ে একটু বেশি ভাব করছে। ওদের খাওয়া শেষ হতে হতে মায়ার ডিজাইন করাও শেষ হয়ে গেল। ওরা সকলে হাত মুখ ধুয়ে এসে আবারও বসে গেল যে যার চেয়ারে, শুধুমাত্র আবির বাদে, কারণ ওর চেয়ারে মায়া বসে আছে। মায়া বলে উঠল, ডিজাইন রেডি। এটা বলেই ও মিস্টার ড্যানিয়েলের দিকে ল্যাপটপ এগিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, আরে না, ঠিক আছে, তুমি বসো। না ভাইয়া, আমার কাজ শেষ, তুমি বসো। আবির আর কিছু না বলে বসে পড়ল। আর এদিকে মিস্টার ড্যানিয়েল মায়ের বানানো ডিজাইন দেখে ওনার মুখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। মায়া যেই বর্ণনা দিয়েছিল সেই অনুযায়ী দুটো ডিজাইন বানিয়েছে। হেড ডিজাইনার দিশা অনেক ভারী ডিজাইন করেছিল, কিন্তু মায়া একই থিম রেখে হালকা ডিজাইন দিয়েছে, যা দেখে মিস্টার ড্যানিয়েল পুরোই মুগ্ধ। হারে কি বানিয়েছেন মিস মায়া, জাস্ট অসাধারণ। মিস্টার হারমান, আমার এই ডিজাইন চাই, আপনি তার ব্যবস্থা করুন। কিন্তু এটা কিভাবে সম্ভব মিস্টার ড্যানিয়েল? হ্যাঁ মানছি উনি এই ডিজাইনটা সুন্দর বানিয়েছেন, তাই বলে ওনাকে কিভাবে এই কাজের দায়িত্ব দিই? উনি তো কোনো প্রফেশনাল ডিজাইনার নয়।
আর না তো উনি কোনো ডিজাইনের কোর্স করেছে। হারে হেতে অসম্ভবের কি আছে? ওনাকে তো দেখেই বোঝা যাচ্ছে উনি একজন ডিজাইনার। না হলে এত সুন্দর ডিজাইন কিভাবে বানালো? এতক্ষণ আবির চুপচাপ ওদের কথা শুনছিল, এবারও বলে উঠল, একদম ঠিক বলেছেন মিস্টার ড্যানিয়েল। মায়া একজন ড্রেস ডিজাইনার। এর আগে একটা ছোট কোম্পানিতে হেড ডিজাইনার হিসেবে কাজ করত। ওর ডিজাইনের জন্য সেই কোম্পানি কিছুটা উপরে উঠেছে। আর মায়া ডিজাইনের কোর্সও করেছে, সেটা আমাদের স্যার জানে না। এগুলো শুনে আরমান তো অবাক হয়ে গেল। ও অনেক আগে শুনেছিল মায়া একটা ছোট কোম্পানিতে জব করে, কিন্তু কিসের কাজ সেটা জানতো না। ও অবাক হয়ে তাকালো মায়ের দিকে। এদিকে দিশা তো রাগে ফুঁসছে। ও বলল, দিশাকে পুরো কথা শেষ করতে না দিয়েই মিস্টার ড্যানিয়েল ভাঙা ভাঙা বাংলায় বলে উঠলেন, আপনি থামুন মিস দিশা, আপনি এখন যেতে পারেন। আপনাকে দরকার হলে ঢাকা হবে। আবিরও সায় জানিয়ে বলল, হ্যাঁ, আপনি এখন যান দিশা, আপনাকে দরকার হলে ডেকে নেব। দিশা রাগে অপমানে ফুঁসতে ফুঁসতে চলে গেল। দিশা চলে যেতে আবির মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোমার ফোনে তোমার নিজের আরও বানানো কোনো ডিজাইনের ছবি আছে? থাকলে দেখাও। মায়া মাথা নাড়িয়ে ব্যাগ থেকে ওর ফোন বের করে ওর আগে বানানো ডিজাইনগুলো দেখালো। যা দেখে মিস্টার ড্যানিয়েল তো পুরোই মুগ্ধ হয়ে গেলেন। অনেক প্রশংসা করলেন আর জানালেন মায়া যদি ডিজাইনার হিসেবে কাজ করে তাহলে উনি এই ডিল ফাইনাল করবেন। আরমানও দেখলো মায়ের ডিজাইনগুলো, যা দেখেও নিজেও মুগ্ধ। এত সুন্দর ডিজাইন দেখেও নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মায়া যে এত ভালো ডিজাইনার তা ও সত্যিই জানতো না। আরমান মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? মায়া এর কি উত্তর দেবে ভেবে পেল না। ও যদি কোম্পানিতে জয়েন করে তাহলে মিস্টার আরমানের সার্ভেন্টের কাজ কি হবে? ও যে পুরো 1 মাসের টাকা নিয়ে নিয়েছে, আর সেই কন্ট্রাক্টর কি হবে? মায়া কনফিউজড হয়ে যায়। একবার আরমানের দিকে তাকালো তো আরেকবার আবিরের দিকে তাকালো। ও কি করবে বুঝতে পারছে না। আবির ওর মনের কথা বুঝতে পেরে আরমানকে বলল, ও তো তোর সার্ভেন্ট হয়ে জয়েন করেছে, অ্যাডভান্সও নাকি নিয়েছে, তাহলে সেটার কি হবে? আরমান স্বাভাবিকভাবেই বলল, আমি যখন বাড়িতে থাকবো তখন ও আমার কাজ করবে, আর আমি যখন অফিসে চলে আসবো তখন মায়া অফিসে এসে অফিসের কাজ করবে। সিম্পল। আর অফিসের কাজের জন্য ওকে আলাদা করে মাইনে দেওয়া হবে। মিস্টার ড্যানিয়েল ভাঙা ভাঙা বাংলায় বলল, আপনারা তাহলে আপনাদের মতো কথা বলে নিন। আমি তাহলে আজ উঠি, আবার 1 সপ্তাহ পর দেখা হবে। তখন আমি এসে ডিজাইন ফাইনাল করে যাব। এই 1 সপ্তাহের মধ্যে 100 ডিজাইন রেডি রাখবেন। কথাগুলো বলেই উঠে দাঁড়ালেন মিস্টার ড্যানিয়েল, সাথে তার পিএও। ওনাকে উঠে দাঁড়াতে দেখে আরমান আর আবিরও উঠে দাঁড়ালো। আরমান হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, মুখে বলল, ওকে মিস্টার ড্যানিয়েল, সি ইউ সুন। মিস্টার ড্যানিয়েল আরমানের সাথে হ্যান্ডশেক করে মায়াকে উদ্দেশ্য করে বলল, বাই মায়া, আবার দেখা হবে, ভালো থেকো। মায়া হালকা হেসে বলল, বাই মিস্টার ড্যানিয়েল, আপনিও ভালো থাকবেন। এরপর মিস্টার ড্যানিয়েল ও তার পিএ বেরিয়ে গেল আরমানের কেবিন থেকে। আবির গেল ওনাদের এগিয়ে দিতে। আরমান মায়ের কাছে এসে বলল, কি মিস মায়া, কি ভাবছো? এত বড় একটা কাজের দায়িত্ব নিতে পারবে তো? একদম মিস্টার আরমান, আপনি তো বললেন এই কাজের জন্য আমাকে মাইনে দেওয়া হবে, আর আপনি তো জানেনই আমি টাকার জন্য সব করতে পারি। আরমান তার ছিল্লা হেসে বলল, হ্যাঁ সে তো জানি, তাই তো কিভাবে জানি মিস্টার ড্যানিয়েলকেও পটিয়ে ফেললে। তবে এটা আমার কোটি টাকার প্রজেক্ট, এটা একটু ভুল চাই না। কোনো ভুল হবে না মিস্টার আরমান, বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, রাখলাম বিশ্বাস। তাহলে কালকেই জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, তোমার সব প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসবে, আর কাল থেকে কাজ শুরু করতে হবে। ঠিক আছে স্যার।
তখনই রুমে আবির প্রবেশ করে। সব কথা হয়ে গেল তোদের? তাহলে জয়েন করছো তো মিস মায়া তালুকদার? হ্যাঁ ভাইয়া, এত বড় একটা অফার ছাড়া যায়? হ্যাঁ একদম। আচ্ছা আরমান, তুই এবার বাড়ি যাবি তো? আমিও যাব। চলো মায়া, তুমি আমার সাথে। তোমার এখনো লাঞ্চ করা হয়নি। আরে না 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 ভাইয়া, ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আর ওই বাড়ি যাওয়ার আগে আমাকে একবার আমার বাড়িও যেতে হবে। আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে, সাথে জামা কাপড়ও। আরে তো কি হয়েছে, আমার গাড়ি আছে। প্রথমে আমরা রেস্টুরেন্টে যাব, সেখানে তুমি লাঞ্চ করবে। তারপর তোমাকে নিয়ে তোমার বাড়ি যাব। তোমার যা যা লাগবে তুমি নিয়ে নেবে। তারপর আমরা শাহরিয়ার মেনশন চলে যাব। সিম্পল, ঠিক বলিনি আরমান? আবিরের শেষের বলা কথার উত্তরে আরমান গম্ভীর গলায় বলে উঠল, সেটা তো তোরাই ভালো জানবি। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না আরমান। গটগট পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। কেন জানি আবিরের সাথে এতটা ফ্রিভাবে মায়ের কথা বলা আরমানের পছন্দ হচ্ছে না। এমনভাবে কথা বলছে যেন কতকালের চেনা। প্রচণ্ড রাগ এবং বিরক্ত লাগছে ওদের দুজনকে একসাথে দেখে। আরমান গটগট পায়ে কেবিন থেকে বেরিয়ে যেতেই আবির একটা বাঁকা হাসি দিল। এটাই তো চাইছিল, ওকে যে ওর কথা দেওয়া রাখতেই হবে। যেভাবেই হোক ওদের দুজনকে এক করতেই হবে। আবির ওদের পরে যে পোস্টে আছে তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আবির আর মায়াও বেরিয়ে যায় অফিস থেকে। অফিস এখনো ছুটি হয়নি, কিন্তু আরমান আর আবির তবুও চলে গেল। যেহেতু আজকে একটা মিটিং চলছিল, বাইরে এসে মায়া আবিরকে বলল, ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনি চলে যান। ভাইয়া একদম চুপচাপ এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। এই বলে আবির চলে গেল পার্কিং লটে থেকে গাড়ি আনতে। কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসলো। তারপর মায়ের জন্য ওর পাশে মানে সামনের সিটের দরজা খুলে দিল। মায়াও উঠে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। তারপর প্রথমেই আবির মায়াকে নিয়ে রেস্টুরেন্ট গেল। মায়ার জন্য ভারী খাবার অর্ডার করে নিজের জন্য কফি অর্ডার দিল। তারপর ওদের খাওয়া শেষ হলে আবারও গাড়িতে উঠে বসলো। গাড়ি ওদের বাড়ি যাওয়ার রাস্তা ধরতেই মায়া বলে উঠল, একবার হসপিটাল যেতে হবে। আবির অবাক হয়ে বলল, হোয়াট, হসপিটাল? কিন্তু কেন? মায়া দুঃখিত গলায় বলল, পাপা হসপিটালে ভর্তি আছে ভাইয়া, ডক্টর বলেছে পাপা আর বেশি দিন বাঁচবে না। তখনও ওদের গাড়ি চলছিল। মায়ের বলা শেষ কথাটা শুনে আবির জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল, যেন কথাটা শোনা মাত্রই থমকে গেল। মায়া মুখ তুলে তাকালো আবিরের দিকে, আবিরও তাকালো মায়ের দিকে। মায়ের দুই চোখে তখন অশ্রুর ধারা। পিছনে গাড়ির হর্ন শুনে আবির গাড়িটা রাস্তার একপাশে থামালো। তারপর মায়াকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আঙ্কেলের? মায়া কান্না ভেজা গলায় বলল, ক্যান্সার লাস্ট স্টেজ, কেমোথেরাপি চলছে খুব, তবুও বাঁচবে কিনা গ্যারান্টি নেই। মায়ের কথা শুনে আবির নিজের মুখের ভাষা যেন হারিয়ে ফেলল। ও কি বলে মেয়েটাকে সান্ত্বনা দিবে বুঝতে পারল না। এই মেয়েটার যে ওর বাবা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। যদি ওর বাবার কিছু হয়ে যায় তাহলে কোথায় যাবে এই মেয়েটা? এই দুনিয়া যে বড়ই নিষ্ঠুর, তা যদি হয় আবার একটা অনাথ মেয়ের জন্য। মায়া তখনও মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলেছে। আবির ওর হাতটা মায়ের মাথায় রেখে বলল, সব সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখো। মায়া মুখে কিছু বলল না, শুধু ওড়না দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। তারপর নিজেকে স্বাভাবিক করতে চাইল। ও চায় না ওর দুর্বলতাগুলো কাউকে দেখাতে, কিন্তু এই মানুষটার সামনে কিছুতেই নিজেকে আড়াল করতে পারে না। কষ্টগুলো বেরিয়ে যায়। আর তাই তুমি তোমার বাবাকে বাঁচাতে আরমানের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে এসেছো, তাই তো? মায়া মুখে কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আবির আবারও বলল, কিন্তু তুমি যে একটা কোম্পানিতে জব করতে ডিজাইনারের। মায়া একটা তার ছেলের হাসি দিয়ে বলল, জানেন তো ভাইয়া, এই দুনিয়ায় একটা মেয়ের বেঁচে থাকা অনেক কঠিন। এই দুনিয়ায় কিছু মানুষরূপী হায়না বাস করে, তারা সুযোগ পেলে অসহায় মেয়েদের ছিঁড়ে খেতে চায়। আমাকে ওই অফিসের ম্যানেজার মলেস্ট করার চেষ্টা করেছিল, তাই ছেড়ে দিয়েছি ওই চাকরি।
চাকরি ছাড়ার পরের দিনই ওই কোম্পানির এমডি নিজে দেখা করতে এসেছিল আমার সাথে। নিজে আমার বাড়ি এসে জানতে চেয়েছিল চাকরি ছাড়ার কারণ। ডাবল মাইনে দিতে রাজি ছিল আমায় আবারও ওই অফিসে জয়েন করার জন্য, কিন্তু আমি রাজি হইনি। তার কিছুদিন পরেই পাপার ক্যান্সার ধরা পড়ে। ধরা অবশ্য অনেক আগেই পড়েছিল, পাপা জানতো। পাপা নিজেই ব্যাংক থেকে লোন নিয়ে একা একাই চিকিৎসা করাচ্ছিল। আমি ভেঙে পড়বো ভেবে পাপা আমায় কিছু জানাতে চায়নি। পাপার শরীরও দিন দিন ভেঙে পড়ছিল। আমি কিছু বললে বলতে বয়স হয়েছে, এমনি একটু শরীর খারাপ, তাই এমন হচ্ছে। এরপর এই কিছুদিন আগে পাপার অতিরিক্ত শরীর খারাপ শুরু হয়। হসপিটালে নিয়ে গেলে আমি জানতে পারি, আর সেই থেকেই পাপা হসপিটালে ভর্তি। এরপরে অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু পাইনি। আপনি তো জানেন পড়াশোনাও বেশি দূর করিনি। আবির কি বলবে বুঝতে পারলো না। মায়াকে সান্ত্বনা দেওয়ার ভাষা যে ওর নেই। ও আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে আবির আর মায়া প্রবেশ করলো ওর বাবাকে যে কেবিনে রাখা আছে সেই কেবিনে। ওর বাবা চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া গিয়ে ওর বাবার মাথায় হাত রাখতেই ওর বাবা চোখ মেলে তাকালো। এসেছিস মা? তোকে বলছি আমায় বাড়ি নিয়ে চল মা। আমার এখানে একদম ভালো লাগছে না, ভীষণ কষ্ট হয় আমার। মায়া ওর চোখের পানি আড়াল করে ধরা গলায় বলল, আর একটু কষ্ট সহ্য করো পাপা, দেখবে তুমি ঠিক হয়ে যাবে সেই আগের মতো। দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। আবির এগিয়ে গেল আশরাফ তালুকদারের কাছে। ওনার অবস্থা দেখে কি বলবে ভেবে পেল না। শেষ যখন ওনাকে দেখেছিল তখন পুরোপুরি সুস্থ স্বাভাবিক ছিল। সেই মানুষটাকে এখন এই অবস্থায় দেখে ভীষণ খারাপ লাগছে। আশরাফ সাহেব আবিরকে দেখে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আবির বাবা, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? আসনি যে, আগে তো প্রায় আসতে। আমি দেশে ছিলাম না আঙ্কেল, এই 1 সপ্তাহ হলো ফিরেছি। আপনি চিন্তা করবেন না, একদম ঠিক হয়ে যাবেন। আর ঠিক দেখছো তো কি অবস্থা। আমি জানি আমি হয়তো আর বাঁচবো না, এই নিয়ে আমি কোনো চিন্তাও করি না বাবা। চিন্তা শুধু আমার মেয়েটাকে নিয়ে। এই দুনিয়ার আমি ছাড়া ও যে আর কেউ নেই। যদিও বা মেয়েটার বিয়ে দিলাম, সেটাও আবার ডিভোর্স হয়ে গেল। আমি না থাকলে তুমি আমার মেয়েটাকে একটু নিজের বোন ভেবে দেখে রেখো বাবা। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। খুব চিন্তা হয় আমার মেয়েটার জন্য। কথাগুলো বলতে বলতে আশরাফ তালুকদার কেঁদে ফেললেন। ওনার কথা বলতেও কষ্ট হচ্ছে, তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলছেন। এদিকে মায়ের চোখে তখন অশ্রুর বন্যা। এমন কঠিন পরিস্থিতি দেখে আবিরের চোখ থেকেও 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মায়া নিজেকে সামলে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, পাপা আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। তুমি কি সব উল্টাপাল্টা বকে চলেছো তখন থেকে। তুমি যদি এসব বলো তাহলে আমি আর তোমার সাথে দেখা করতে আসবো না। শুধুমাত্র ডক্টরের সাথে কথা বলে তোমাকে বাইরে থেকে দেখে চলে যাব। আশরাফ তালুকদার মুচকি হেসে বললেন, সে আমি খুব জানি তুই আসবি কি আসবি না। তুই যে আমার একমাত্র শেষ সম্বল মা। তুই না আসলে তো আমি আরোই আগে মরে যেতাম। মায়া মিথ্যা রাগ দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আবার তুমি এই কথা বলছো? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আরি। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন, দেখেছো আবির বাবা, আমার মেয়েটা এখনো কতটা ছেলে মানুষই করে। আচ্ছা আবির বাবা, তুমি কি জানো ও এখন কোথায় চাকরি করছে? ও তো হঠাৎ করেই ও জবটা ছেড়ে দিয়েছিল। আমার চিকিৎসা করতে তো অনেক টাকা খরচ হচ্ছে। তারপর এখন বলছে আবার একটা কোম্পানিতে কাজ করছে, সেখান থেকে নাকি লোনও নিয়েছে। তুমি এই বিষয়ে কিছু জানো? আসলে কি বলো তো বাবা, ভীষণ ভয় হয় মেয়েটাকে নিয়ে। আবির একবার মায়ের দিকে তাকালো, দেখলো মায়া অসহায় চোখে ওর দিকেই তাকিয়ে আছে। আবির বলল, হ্যাঁ আঙ্কেল, মায়া আমি যেই কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে ডিজাইনার হিসেবে জয়েন করেছে। আর আপনি ওর জন্য একদম চিন্তা করবেন না, আমি আছি তো আমার বোনকে দেখে রাখার জন্য। আশরাফ সাহেব স্বস্তির শ্বাস ফেলে বললেন, যাক বাবা, কিছুটা চিন্তামুক্ত হলাম। মেয়েটা আমার তোমার কোম্পানিতে কাজ করছে শুনে।
আমার পুরো বিশ্বাস আছে তুমি আমার মেয়েটাকে দেখে রাখবে। এভাবে আরও কিছুক্ষণ কথা বলল ওরা। মায়ের বাবার কথা বলতে কষ্ট হলেও তা কাউকে বুঝতে দিল না। খুব আস্তে আস্তে কথাগুলো বলছিল। তারপর মায়া আবির ডক্টরের সাথেও দেখা করলো। এরপর বেরিয়ে গেল মায়াদের বাড়ির উদ্দেশ্যে। মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে ওরা পৌঁছে গেলে আবির ওদের বাড়ি ঢুকলো না। ও জানালো এখানে অপেক্ষা করবে, কারণ আশেপাশে আরও কিছু বাড়ি রয়েছে। মায়াকে একটা ছেলের সাথে বাড়িতে ঢুকতে দেখে যদি কেউ কিছু মনে করে, সেই ভেবে আবির বাড়ির ভিতরে গেল না। কিছুক্ষণের মধ্যেই মায়া একটা ব্যাগ নিয়ে হাজির হলো। তারপর ওরা দুজনেই রওনা দিল শাহরিয়ার ম্যানশনের উদ্দেশ্যে। শাহরিয়ার ম্যানশন। বাড়ির কলিং বেল বাজিয়ে বাইরে অপেক্ষা করছে মায়া আর আবির। মায়ের হার্টবিট বেড়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই এই বাড়ির সবাই ফিরে এসেছে। কি বলবে ও সবাইকে? কিভাবে দাঁড়াবে ও সবার সামনে? আর আরমানের মা তো ওকে একদম পছন্দ করে না। ওই মহিলাকে দেখলেই তো মায়ের ভয় লাগে। এসব ভাবতে ভাবতেই দরজা খোলার আওয়াজ হলো। মায়ার সামনে তাকিয়ে দেখলো রবি দাঁড়িয়ে আছে। রবি এগিয়ে গেলেও মায়া গেল না। আবির পেছনে তাকিয়ে দেখলো মায়া এখনো দরজার কাছেই দাঁড়িয়ে। কি হলো? ওখানে দাঁড়িয়ে কেন? এসো। এই বাড়ির সবাই ড্রয়িং রুমের সোফায় বসা ছিল। আবিরের আওয়াজে সবাই ঘুরে তাকালো। এটা দেখার জন্য আবির কাকে ডাকছে। মায়া ভয়ে ভয়ে মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে গেল। আর মায়াকে দেখার সাথে সাথেই সবাই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল সবাই। মায়া কিছুটা এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শোনা গেল গম্ভীর গলার এক মহিলার আওয়াজ। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন, ওহ, তাহলে চলে এসেছো তুমি। আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। মায়া মুখ তুলে তাকালো সামনের দিকে। মহিলাটি আর কেউ না, আরমানের মা মিসেস সাবিনা শাহরিয়ার। খুব সুন্দর কাজের একটি শাড়ি পরে আছেন উনি। আঁচলটা একটা পিন করে হাতে ধরে আছেন। গলায় কানে হাতে স্বর্ণের অলংকারে সেজে আছেন তিনি। দেখতেও ভীষণ সুন্দরী মহিলাটি। কথাটা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে এলো। তা কেমন লাগছে মায়া আমাদের বাড়িতে সার্ভেন্টের কাজ করতে? মায়া অপমানিত বোধ করলেও মাথা নিচু করে উত্তর দিল, ভালো। আরমানের বাবা আনোয়ার শাহরিয়ার কিছু বুঝতে না পেরে ওদের দিকে এগিয়ে এসে বলল, এ কি মায়ামা, তুমি এখানে? আর কিসের সার্ভেন্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমাদের বাড়িতে আরমানের সার্ভেন্ট হয়ে জয়েন হয়েছে। ওর নাকি টাকার দরকার, কোথাও কাজ পায়নি তো তাই। আবার কাল থেকে নাকি আমাদের কোম্পানিতেও জয়েন করবে। কিন্তু মা, আমাদের বাড়িতে সার্ভেন্টের কাজ করার কি দরকার? কোম্পানিতে জয়েন করতে পারো। হ্যাঁ, কোম্পানিতেও করবে। শুনলাম ও নাকি ডিজাইনার। আর আজ ও আমাদের কোম্পানিতে গিয়েছিল আরমানকে লাঞ্চ দিতে। আর আমাদের একজন বিদেশি ক্লায়েন্টের নাকি ওর ডিজাইন খুব পছন্দ হয়েছে। উনি নাকি ওর ডিজাইন করা ড্রেসই নেবেন, অন্য কোনো ডিজাইনারের না। ও মা, সে তো ভালো কথা। তাহলে আমাদের কোম্পানিতেই কাজ করো। বাড়িতে কাজ করার কি দরকার? আমিও ওইটাই বলছিলাম, কিন্তু তোমার গুণধর ছেলে ওকে এই বাড়িতে রেখেই ওর কাজগুলো করাতে চায়। কিন্তু আমি চাই না ওই মেয়ে এই বাড়িতে থাকুক। নিশ্চয়ই এই মেয়ের কোনো মতলব আছে, তাই আমাদের বাড়িতে কাজ করতে এসেছে। ও হয়তো আবার ফিরে আসতে চায় আমার ছেলের জীবনে। না হলে কি ও আর অন্য কোথাও কাজ পায়নি? আমাদের বাড়িতেই ওকে কেন কাজ করতে আসতে হবে? কি বলছো তুমি সাবিনা? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে ওর এই সার্ভেন্টের কাজে জয়েন করার। তাই বলে তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। মায়া তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খুব কান্না পাচ্ছে ওর। এতটা অপমানিত ওকে কখনো হতে হয়নি। কিন্তু ওর যে আর কিছুই করার নেই। ও তো নিজে থেকে আসেনি এই বাড়িতে কাজ করতে। ওকে জোর করে নিয়ে আসা হয়েছে। ওকে যে আরমান শাহরিয়ার কিনে নিয়েছিল ওর অজান্তেই। তাতে ওর দোষটা কোথায়?
আবির এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল, এখন বলে উঠল, আঙ্কেল, মায়ের বাবার শরীর অসুস্থ, উনি হসপিটালে ভর্তি আছেন। ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন উনি, জীবন মরণের সাথে লড়াই করছেন। অনেক টাকা খরচ করেও ওনাকে বাঁচাতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নেই। অনেক টাকা খরচ হয় ওনার চিকিৎসা করাতে। আর মায়ের হাতে কোনো জব ছিল না, তাই ও বাধ্য হয়েছে আপনার ছেলের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে।